নিজস্ব পরিমণ্ডলে রাজনৈতিক বিবেচনায় যদি আমরা ইতিহাস দেখি, তাহলে দেখব যে মাদকের দ্রুত বিস্তারটা হয়েছে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে। একটু মনে করে দেখেন, এখন হয়তো বিস্মৃতির অতলে চলে গেছে এই ঘটনাটি, কিন্তু ওই সময় আমরা প্রথম নাম শুনলাম হেরোইন, প্রথম। মনে করে দেখেন, স্বাধীনতার পরপরে শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে ম্যানড্রাক্স এবং অন্যান্য ঔষধ যেগুলো ঘুমের ঔষধ হিসেবে কাজ করে সেগুলো পর্যন্ত প্রচলিত ছিল। হেরোইনের কথা আমরা প্রথম শুনলাম হোসেন মোহাম্মদ এরশাদের আমলে, এবং এমনটা শোনা গেছে যে এইটার নেতৃত্বে ছিলেন নাকি বেগম রওশন এরশাদ। মিডিয়ায় কথাগুলো এসেছে, সেইখান থেকে আমি বলছি, আমার ব্যক্তিগত বা মন গড়া কথা নয়। তো বাংলাদেশের রাজনৈতিক শক্তি যেটা, এই রাজনৈতিক শক্তি যদি কোনো নির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারে, তার মধ্যে দুটো জিনিস অন্যতম। একটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো। এই দুটো জিনিস ঐক্যবদ্ধ হতে বোধহয় কারো কোনো দ্বিমত নেই বা থাকা উচিত নয়। যদি কারো দ্বিমত থাকে তাহলে বুঝতে হবে সে এই দেশের মানুষ না, সে অন্য দেশ থেকে, এই ভিন গ্রহ থেকে এসেছে, এলিয়েনের মতো, আবার কিছুদিন পরে হয়তো চলে যাবে। অনেক ইতিহাস এই দেশে আমরা মেজর সিনহার মতো একজন প্রতিভাবান মেজরকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছি। সেটা এই মাদক সংক্রান্ত ব্যাপারই ছিল। উনি এটা রহস্য উদ্ঘাটনের জন্য সীমান্ত এলাকায়, দুর্গম পাহাড়ি এলাকায় বিচরণ করছিলেন তখন তাকে হত্যা করা হয়েছে, আরেকটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে নিহত হতে হয়েছে। এবং তখন আমরা দেখেছি যে পুলিশ প্রধান যিনি এবং সেনাবাহিনী প্রধান যিনি, দুজন একত্রে গিয়েছিলেন এই হত্যাকাণ্ডের পরে সেই এলাকায়। সেখানে দেখলাম পুলিশ প্রধান তৎকালীন বেনজির, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং সেনাপ্রধানের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে আমার কাছে মনে হয়েছে যে ওই সময়ের যে সেনাপ্রধান আজিজ সাহেব, উনি বোধহয় এই বেনজিরের বডিগার্ড বা তার পার্সোনাল স্টাফ, এরকম মনে হয়েছে আমার কাছে। অথচ অপরাধটা করেছিল পুলিশ এবং ভিকটিম ছিল সেনাবাহিনীর একজন প্রতিভাবান অফিসার। এই জিনিসগুলোকে আমরা যদি দেখি, এই দুই তিনটা উদাহরণ আমি প্রসঙ্গক্রমে দিলাম, কারণ এগুলোর মধ্যে রাজনৈতিক শক্তিটা পেছন থেকে বেশি কাজ করে। রাজনৈতিক শক্তিটা যদি সত্যিকার অর্থেই এটাকে দূরীভূত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে, তাহলে অনেক অংশে দমন করা সম্ভব। ইসরায়েলি সেনাবাহিনীতে সাম্প্রতিককালের একটি পরিসংখ্যানে দেখা গেছে যে ইসরায়েলি সেনাবাহিনীর শতকরা ৭২% সেনা তারা মাদকে আসক্ত। এটা যখন ইসরায়েলি গোয়েন্দা মোসাদ রিপোর্ট করলো তাদের প্রধানমন্ত্রীর কাছে, তখন প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের একটি বৈঠক করলেন। বৈঠক করার পরে সেখানে সিদ্ধান্ত হলো যে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মাদকের যে প্রভাব, এটাকে ঠেকানো ঠিক হবে না, এটাকে প্রতিরোধ করা ঠিক হবে না। কারণ এটা যদি না থাকে, তারা স্বাভাবিক মস্তিষ্কে থাকে, তাহলে ফিলিস্তিনিরা যে এই যে বাচ্চা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত হঠাৎ হঠাৎ ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ করে, মিছিল করে, মিটিং করে, প্রতিরোধ গড়ে তোলে, এইটা সুস্থ স্বাভাবিক অবস্থায় কেউ গুলি করে তাদেরকে মারতে পারবে না। সুতরাং ইসরায়েলি বাহিনীকে এই মাদকের মধ্যে যারা আছে তাদেরকে থাকতে দাও। বাংলাদেশের খুব কাছে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং কম্বোডিয়া, এই তিনটি দেশের সীমান্ত অঞ্চলের একটি জায়গা আছে যেটাকে বলে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এইখানে সবচেয়ে বেশি মাদক চাষ হয়, সবচেয়ে বেশি পপি চাষ হয়, সবচেয়ে বেশি অন্যান্য মাদক যেগুলো সেগুলো চাষ হয়। এমনকি মারিজুয়ানার কথাও শোনা যায় যে তাও সেখানে কিছু কিছু চাষ হয়। এখন এইখানে অভিযান চালাতে গেলে ওই তিনটি দেশের সমন্বিত প্রচেষ্টা দরকার। সেটা হয় খুব কম, মাঝে মাঝে দু একবার হয়েছে, হয়তো কোনো এক শতাব্দীতে হয়েছে, পরবর্তীতে আর কোনো খবর নেই। আর বাকি কথাগুলো আমাদের বক্তারা বলে গেছেন যে আমাদের বাংলাদেশের যে বিশাল সীমান্ত অঞ্চল প্রতিবেশী দেশের সঙ্গে, সেখানে ফেন্সিডিলের কারখানা বহু আগে থেকেই চলেছে। এখন আবার ইয়াবার কারবার চলছে খুব জোরে সোরে। মিয়ানমারের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত, এই সীমান্ত রক্ষার জন্যই আমি বলেছি এই সীমান্তকে দূষণমুক্ত করার জন্য যে প্রয়াস,
সেটার জন্য আমি বলেছি যে সার্বভৌমত্ব এবং মাদক এই দুটো ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত হওয়া খুব বেশি প্রয়োজন, এবং সেই ঐক্যমতের ব্যাপারে বোধহয় কারো কোনো দ্বিমত নেই। কারণ আমরা একটা জিনিস জানি, সবাই জানি, এবং এটা স্বীকারও করব আমরা, রুশ লেখক আন্তন চেখভ, ওনার একটা বক্তব্য আছে যেটা পৃথিবীর বহু জায়গায় বিভিন্ন সময় এটা কোট করা হয়। উনি বলেছেন যে শ্রদ্ধা, বন্ধুত্ব, ভালোবাসা এই তিনটা জিনিস মিলেও মানুষকে অতটা ঐক্যবদ্ধ করতে পারে না যতটা ঐক্যবদ্ধ করতে পারে কোনো একটা ঘৃণা। যেমন রামিসা, যেটা এখানে উদাহরণ এসেছে, রামিসার যে নির্মম হত্যাকাণ্ড এবং সে যে পাশবিক অত্যাচারের শিকার হয়েছে, এটার ব্যাপারে কিন্তু গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে ঘৃণার কারণে। যেরকম একটা জঘন্য ঘৃণ্য কাজ কিভাবে হতে পারে। ভালোবাসা বন্ধুত্বের জায়গায় যান, সেখানে গিয়ে দেখবেন যে সারাক্ষণ আমাদেরকে গালিগালাজ করছে তরুণ এবং নতুন জন্ম নেয় একটি রাজনৈতিক দলের ছোট বন্ধুরা। সারাক্ষণ যা মন চায় বলে যাচ্ছে, মনের সুখে মনের আনন্দে বলে যাচ্ছে। রাজনীতি করে না প্রধানমন্ত্রীর কন্যা, তাকে নিয়েও যা খুশি তাই বলছে। এখন এইটা যদি আমাদের কোনো আবেগী নেতাকর্মী বা কোনো সংবেদনশীল নেতাকর্মী এটাকে প্রতিরোধ করতে যায়, তখন বলবো যে এই সরকারি দল অত্যাচার করছে। সুতরাং সেন্সেশন কিন্তু খুব খারাপ জিনিস। এই কারণে আমি বলি সকল রাজনৈতিক বিরোধীর ঊর্ধ্বে সার্বভৌমত্ব এবং মাদক এই দুটো বিষয়ে জাতীয় ঐক্যমত তৈরি করার জন্য অবদান রাখার অনেক সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি নাও পারেন, তাদের মধ্যে মতভেদ থাকবে। গণতন্ত্রের সৌন্দর্যটাই হচ্ছে মতভেদের ব্যাপার। কারণ একটা বাগানে অনেক রকমের ফুল থাকে, কোনো ফুলে ঘ্রাণ নাই, কোনো ফুল দেখতে সুন্দর না, ঘ্রাণ ভালো, কোনো ফুল আছে দিক পরিবর্তন করে, সকালবেলা পূর্ব দিকে থাকে, সন্ধ্যাবেলা মধ্য দিকে থাকে, আবার বিকেলবেলা পশ্চিম দিকে চলে যায় সূর্যমুখী। অর্থাৎ সূর্যের উৎপত্তি যেখানে, সূর্য যেদিকে ঘোরে সূর্যমুখী ঠিক সেদিকে ঘোরে। এরকম ফুলও তো বাগানে আছে। সুতরাং আমরা এই সমালোচনাগুলোকে ভালোভাবেই নিতে চাই, কিন্তু সবাই ভালোভাবে নেবে এমনটা কিন্তু না। এখানেও অনেকে ধারণা করেন যে ওই তরুণ বন্ধুদের মধ্যে যারা নতুন রাজনৈতিক দল করেছেন এবং কথায় কথায় অশ্রাব্য এবং নানা রকমের অঙ্গভঙ্গি, তাদের মুখের ভাষা যেমন শারীরিক ভাষাও তেমন, সবগুলোই আপত্তিকর। সেখানেও কি আসলে কোনো মাদকাসক্তরা আছেন কি না, এটাও বোধহয় আমার মনে হয় একটা ভেবে দেখার সময় এসেছে। না হলে এরকম অস্বাভাবিক আচার আচরণ তো তারা করতে পারেন না পদে পদে বিভিন্ন জায়গায়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।